আপনারাও খুব অধিকর্ষক নিবন্ধন আসবেন, কারণ আমি এখানে এসে 3 লক্ষ টাকা চাইছিল আরো হাড়ের অপারেশনের জন্য। 3 লক্ষ টাকাও আমি জোগাড় করিনি, ঘুম শিখানো যায়নি বয়ে। এখানে এসে অল্প কিছু কিছু টাকা দিয়েছে, ইনশাআল্লাহ এখন অনেকটাই ভালো করতে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার জন্য আমার এখান থেকে মাফ করে। যেহেতু হোমিওপ্যাথিক ওষুধ আমাদের ইমিউন সিস্টেমটাকে বুস্টিং করে, আমাদের ভাইটাল ফোর্সকে উজ্জীবিত করে, সেহেতু শুধুমাত্র ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ খাওয়া অবস্থাতে হোমিওপ্যাথি ওষুধ না খাওয়াটাই, এবং অ্যালোপ্যাথি ওষুধ আস্তে আস্তে উনি বাদ দিচ্ছেন এবং হোমিওপ্যাথির উপরে উনি ডিপেন্ডেন্ট আছে, এটাই তো। তো আসলে আমি কয়েকটা জিনিস ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে নাম্বার 1, অ্যালোপ্যাথিক ওষুধের পাশাপাশি এই বড় রোগগুলোর ক্ষেত্রে আপনি হোমিওপ্যাথি ওষুধ খুব সুন্দরভাবে আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু চিকিৎসককে অ্যাডজাস্ট করে দিতে হবে। অর্থাৎ যে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাবেন, এই সমস্ত কিছু উনি বোঝেন কি না, ওনার মেডিকেল সায়েন্সের নলেজ কেমন, এই সব কিছু যদি উনি বোঝেন, আপনি খুব সুন্দরভাবে উনি অ্যাডজাস্ট করে দিতে পারেন। এবং এই যে বড় বড় রোগগুলোর ক্ষেত্রে যদি আপনি কিছু মাস ধৈর্য নিয়ে যদি হোমিওপ্যাথিক ওষুধ খান, তাহলে কিন্তু আপনি অনেক ভালোর দিকে যাবেন এবং ট্রেডিশনাল যে ট্রিটমেন্টগুলো আছে হ্যাসেল থেকে বেঁচে থাকতে পারবেন, অপারেশন থেকে বেঁচে থাকতে পারবেন, তারপরে অনেক টাকা থেকে আপনি খরচের হাত থেকে বেঁচে থাকতে পারবেন। আমরা হোমিওপ্যাথিতে মানে যে কেসগুলোকে আমরা একদম ট্রু সার্জিক্যাল কেস বলি, তার মধ্যে হচ্ছে ভেরিকোসিল, অর্থাৎ আমাদের যে অন্ডকোষ আছে, অন্ডকোষের যে শিরাগুলা আছে, এই শিরাগুলা আপনার ফুলে যায়, জটলা পাকিয়ে যায়, অন্ডকোষের শিরাগুলা জটলা পাকিয়ে যায়, হাত তীরের মতো হয় যে একদম অনেকগুলা ব্যাগের মধ্যে একটা ব্যাগের মধ্যে কেঁচো নিয়ে রাখলে যেরকম হয় এরকম মনে হয় শিরা ফুলা আঁকিয়ে। তারপরে ওনার হাইড্রোসিল ছিল, যেটা আমাদের পানি জমা টেস্টিসের এই অন্ডকোষের মুখে। তারপর হচ্ছে ওনার স্কটার হার্নিয়া ছিল। আর সবচাইতে কঠিন যেটা সেটা হচ্ছে ওনার নিউমেরাস ক্যালসিফিকেশন আছে বোথ টেস্টিস। আমরা যদি আপনাদের দেখাই, টেস্টিসে দেখেন অনেকগুলা ক্যালসিফিকেশন আছে আর কি, যেটা ওনার ইজেকশন ফ্র্যাকশন মাত্র আপনার ছিল হচ্ছে মাত্র 38%, যেটা খুবই আশঙ্কাজনক। এবং ওনার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে এবং ইসকেমিক হার্ট ডিজিজের খুব বড় রকম ইসকেমিক হার্ট ডিজিজ ওনার আছে, এবং উনি হাঁটতে পারতেন না এবং খুব খারাপ অবস্থা ছিল। এবং উনি দুবার হাঁটলে ওনার দিকে বেইন করতো, সাফোকেশন দিত, শ্বাসকষ্ট হইতো, দম বন্ধ হয়ে যেত। এটা আসলে মেডিকেল এমার্জেন্সি কেস। ডাক্তার সাহেবরা, অ্যালোপ্যাথিক বিজ্ঞ সার্জেনরা, কার্ডিয়াক সার্জনরা ওনাকে বারবার বলেছে যে ওনাকে আপনাকে রিং করানোর কথাই বলেছে, রিং করানোর কথা বলেছিলেন, কিন্তু আসলে উনি হয়েই যান নাই। অনেকের হসপিটাল ফোবিয়া, অপারেশন ফোবিয়া থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার এসএম শাকিল হোসেন, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আসলে অনেকদিন পরে একটা রোগীর ট্রু অনেস্ট রিভিউ নিয়ে এসেছি। আসলে হোমিওপ্যাথি অনেক সুন্দর একটা প্যাথি। এই প্যাথিটাতে অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে অ্যালোপ্যাথির পাশাপাশি হোমিও খাওয়া যায় কিনা। তো এটা আমি বলবো, যে কোনো প্যাথির চিকিৎসা চলাকালীন সময়ে আপনি হোমিওপ্যাথি ওষুধ নিঃসন্দেহে নিঃসংকোচে আপনি খেতে পারেন। শুধুমাত্র যারা ইমার্জেন্সি পিরিয়ড চলাকালীন সময়, মানে যে পিরিয়ডটাতে আপনার স্টেরয়েড খাওয়া হয়, যেহেতু হোমিওপ্যাথিক ওষুধ আমাদের ইমিউন সিস্টেমটাকে বুস্টিং করে, আমাদের ভাইটাল ফোর্সকে উজ্জীবিত করে, সেহেতু শুধুমাত্র ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ খাওয়া অবস্থাতে হোমিওপ্যাথি ওষুধ না খাওয়াটাই ভালো। তাছাড়া যে কোনো প্যাথি ওষুধ চলাকালীন সময়ে আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে হোমিওপ্যাথি ওষুধ খেতে পারে। আমরা এখন যেটা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে অনেক ধরনের বড় বড় কেস আছে, যে কেসগুলোর ক্ষেত্রে ইমার্জেন্সি ম্যানেজমেন্টের খুব দরকার। তেমনি একটা কেস হচ্ছে আর্টেরিওস্ক্লেরোসিস, মানে হচ্ছে হৃৎপিণ্ডে বা হার্টে ব্লক হয়ে যায়, যেটা আমরা সহজ ভাষায় বলি, বা ধমনীতে বা করোনারি আর্টারি ডিজিজ, যেটা আমরা মেডিকেল ভাষায় বলি। তো এইগুলাতে আসলে নর্মালি মানুষ আসলে কনভেনশনাল অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট আছে সেটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং যেহেতু এখানে লাইফ রিস্ক থাকে, যে কোনো সময় ম্যানেজমেন্ট লাগতে পারে, সেহেতু আমরাও আসলে এটা সাপোর্ট করি। তো
হোমিওপ্যাথি এখন এখানে রোলটা কিছু অ্যাডভান্স স্টেজের ডিজিজ আছে বা কিছু ক্রনিক ডিজিজ আছে যেগুলাতে হোমিওপ্যাথি আপনাকে ভালো সহযোগিতা করতে পারে। তো এটা কেন খাবে হোমিওপ্যাথি? যেহেতু আপনার ইমিউন সিস্টেমটাকে বুস্টিং করে এবং অ্যালোপ্যাথিক ওষুধের পাশাপাশি আপনি হোমিওপ্যাথি ভালো একজন চিকিৎসকের কাছে গেলে উনি আপনাকে এই গ্যাপটা মেইনটেইন করে দুইভাবে চিকিৎসা করলে আপনার কিন্তু যথেষ্ট পরিমাণ উন্নতি লক্ষ্য করা যাবে এবং অনেক ঝামেলা, অনেক বড় বড় সার্জারি এবং অনেক আর্থিক লসের হাত থেকে আপনি বাঁচতে পারবেন। তেমনি একটি উদাহরণ হচ্ছে আমাদের এই সম্মানিত পেশেন্ট। তো উনি অনেক মাল্টিপল ডিজিজে উনি আক্রান্ত ছিলেন এবং প্রত্যেকটা আসলে খুব ভয়াবহ প্যাথোলজি। আমি যদি ওনাকে দেখাই, ওনার হচ্ছে আপনার ইকোকার্ডিওগ্রাফে ওনার ইজেকশন ফ্র্যাকশন মাত্র আপনার ছিল হচ্ছে মাত্র 38%, যেটা খুবই আশঙ্কাজনক। এবং ওনার লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে এবং ইসকেমিক হার্ট ডিজিজের খুব বড় রকম ইসকেমিক হার্ট ডিজিজ ওনার আছে এবং উনি হাঁটতে পারতেন না এবং খুব খারাপ অবস্থা ছিল। উনি দুপা হাঁটলেন, ওনার দিকে বেইন হতো, সাফোকেশন হতো, শ্বাসকষ্ট হতো, দম বন্ধ হয়ে যেত। এটা আসলে মেডিকেল ইমার্জেন্সি কেস। ডাক্তার সাহেবরা, অ্যালোপ্যাথিক দিগ্ধ সার্জেনরা, কার্ডিয়াক সার্জনরা ওনাকে বারবার বলেছে যে ওনাকে আপনাকে রিং করানোর কথাই বলেছে, রিং করানোর কথা বলেছিলেন, কিন্তু আসলে উনি হয়েই যান না। অনেকের এরকম হসপিটাল ফোবিয়া, অপারেশন ফোবিয়া থাকে। এবং ওনার ইসিজিটাও কিন্তু আসলে খুব খারাপ, এসটি সেগমেন্টটা খুবই খারাপ, আসলে খুবই অ্যাবনর্মাল পিসিজি আমরা দেখতে পাচ্ছি। এবং ওনার যে শুধু কার্ডিয়াক প্রবলেম শুধু তাই নয়, ওনার দীর্ঘদিন ওনার হাইপার টেনশন থাকার কারণে আমরা যেটা দেখতে পেলাম ওনার কিন্তু অ্যালবুমিন কিন্তু অনেক বেশি, 3+, সুগার 3+, হ্যাঁ। এবং ওনার ইনফেকশন ছিল, সিস্টাইটিসের লক্ষণ ছিল। তো এটাও আসলে ইন্ডিকেট করে দীর্ঘদিন প্রেশার হাই থাকার কারণে ওনার আসলে কিডনিতে খারাপ হয়ে যাচ্ছিল আর কি। এবং আলটিমেটলি ওনার কন্টিনিউলি ভাবে ওনার শরীরে পানি আসবে, ঠিক পানি আসবে। এবং লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকার কারণে, লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন থাকার কারণে ওনার কিন্তু পায়েও পানি আসতো, হাতে। তো দুটাতেই প্রবলেম ছিল। এবং সবথেকে বড় সমস্যা হচ্ছে আমরা হোমিওপ্যাথিতে মানে যে কেসগুলোকে আমরা একদম ট্রু সার্জিক্যাল কেস বলি, তার মধ্যে হচ্ছে ভেরিকোসিস, অর্থাৎ আমাদের যে অন্ডকোষ আছে, অন্ডকোষের যে শিরাগুলা আছে, এই শিরাগুলা আপনার ফুলে যায়, জটলা পাকিয়ে যায়। অন্ডকোষের শিরাগুলা জটলা পাকিয়ে যায়, হাত দিলে মনে হয় যে একদম অনেকগুলো ব্যাগের মধ্যে, একটা ব্যাগের মধ্যে কেঁচো নিয়ে রাখলে যেরকম হয় এরকম মনে হয় শিরা ফুলা আর কি। তারপরে ওনার হাইড্রোসিন ছিল, যেটা আমাদের পানি জমা টেস্টিসের এই অন্ডকোষের মধ্যে। তারপর হচ্ছে ওনার স্কটার হার্নিয়াও ছিল। আর সবচাইতে কঠিন যেটা, সেটা হচ্ছে ওনার নিউমেরাস ক্যালসিফিকেশন আছে বোথ টেস্টিস। আমরা যদি আপনাকে দেখাই, টেস্টিসে দেখেন অনেকগুলা ক্যালসিফিকেশন আছে আর কি, যেটা আসলে ক্যালসিফিকেশন কিন্তু দূর করা খুবই কঠিন। এর ফলশ্রুতিতে ওনার ভয়াবহ কষ্ট হইত, অবর্ণনীয় ওনার ব্যথা বের। আপনার তো অন্ডকোষে প্রচুর ব্যথা ঠিক আছে, অনেক ব্যথা ছিল, অনেক। কেমন হাঁটতে পারতেন না? এবং আপনার হাটের কেমন অবস্থা ছিল? হাতের রাস্তা ঘুষ জিম করানোর কথা খাবার দুটাকে করাইবো, হেলান পরীক্ষাটা নিয়ে যেতে বলছিল লাগতে থেকে। তো এখন আপনি হোমিওপ্যাথি ওষুধ মোটামুটি বেশ কিছুদিন যাবত খাচ্ছেন, তো এখন আপনার কেমন লাগছে? এখন অনেকটা ইনশাআল্লাহ ঠিক। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো। অনেকটাই অন্ডকোষের সমস্যাটা নেই করলে চলে? নেই, মাঝে মধ্যে ওষুধ রাখতেছে স্বাভাবিক। তো উনি অন্ডকোষের সাইডটা, অর্থাৎ ওনার যে টেস্টিসের ভিতরে যে নিউমেরাস যে ক্যালসিফিকেশন ছিল এটা অনেক ভালো ছিল, এখন আছে। ভেরিকোসিলটাও কমে গিয়েছে, হাইড্রোসিলটাও কমে গিয়েছে, আমি দেখেছি। হার্নিয়ার পেনটা অনলাইন রাখে। এবং উনি হার্টের ব্যাপারটাতে উনি এখন আলহামদুলিল্লাহ প্রেশারের ওষুধটা উনি টোটালি কন্ট্রোল, মানে প্রেশারের ওষুধ আর খাচ্ছেন না বলে। এবং ওনার যে পায়ে পানি আসতো, চোখের নিচে তলা, মানে শরীরে যে পানি আসতো, এখন আর ওই পানির যে ফ্লুসিড এটা আর খাওয়া লাগছে না। এবং অ্যালোপ্যাথি ওষুধ আস্তে আস্তে উনি বাদ দিচ্ছেন এবং হোমিওপ্যাথির উপরে উনি ডিপেন্ডেন্ট হচ্ছে, এটাই তো। তো আসলে আমি কয়েকটা জিনিস ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে
নাম্বার 1, অ্যালোপ্যাথিক ওষুধের পাশাপাশি এই বড় রোগগুলোর ক্ষেত্রে আপনি হোমিওপ্যাথি ওষুধ খুব সুন্দরভাবে আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু চিকিৎসককে অ্যাডজাস্ট করে দিতে হবে। অর্থাৎ যে হোমিওপ্যাথির ডাক্তারের কাছে যাবেন এই সমস্ত কিছু উনি বোঝেন কি না, ওনার মেডিকেল সায়েন্সের নলেজ কেমন, এই সব কিছু যদি উনি বুঝেন আপনাকে খুব সুন্দরভাবে উনি অ্যাডজাস্ট করে দিতে পারেন। এবং এই যে বড় বড় রোগগুলোর ক্ষেত্রে যদি আপনি কিছু মাস ধৈর্য ধরে যদি হোমিওপ্যাথিক ওষুধ খান তাহলে কিন্তু আপনি কিন্তু অনেক ভালোর দিকে যাবেন এবং ট্রেডিশনাল যে ট্রিটমেন্টগুলো আছে হ্যাসেল থেকে বেঁচে থাকতে পারবেন, অপারেশন থেকে বেঁচে থাকতে পারবেন, তারপরে অনেক টাকা থেকে আপনি খরচের হাত থেকে বেঁচে থাকতে পারবেন। তো আমি সবাইকে এই অনুরোধ করব যে আপনারা সবাই বড় রোগের ক্ষেত্রে যারা অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট নেন, পাশাপাশি একজন ভালো হোমিও ডাক্তারের কাছে আপনারা পাশাপাশি হোমিও খেতে পারবেন, কোনো সমস্যা নেই, শুধুমাত্র ডোজটা অ্যাডজাস্ট করে নেবেন। এবং হোমিওর উপরে আস্তে আস্তে ডিপেন্ডেন্ট হলে এটা আপনার অর্থও বাঁচবে এবং আপনার শরীরের পক্ষেও ভালো, সব দিক থেকে ভালো। তো আমরা এই বাবার জন্য দোয়া চাই, এই বাবা যেন সুস্থ থাকে, ওনার যেন আর এনজিওগ্রাম না করতে হয়, ঋণ না পড়াইতে হয়। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবে, আপনিও দোয়া চান। এমন সবার কাছে দোয়া চাই, আপনারাও বহু বুদ্ধি করে শুভ নিবন্ধন আনবেন। কারণ আমি এখানে এসে 3 লক্ষ টাকা চাইছিল আরও হারের অপারেশনের জন্য। 3 লক্ষ টাকাও আমি জোগাড় করিনি, কিন্তু সেখানে যাইনি ভয়ে। এখানে এসে মূল কিছু কিছু টাকা দিয়েছি, ইনশাআল্লাহ এখন অনেকটাই ভালো ক্ষতি। আপনারা আমার জন্য দেওয়া কমি, আমার জন্য আরো কার্ড এখান থেকে মাঠ পড়ে আপনারা আসবেন আপনাদের চিকিৎসার জন্য। খুব ভালো ডাক্তার, ওনার কাছে আসবো সবাই। ঠিক আছে, সবার কাছে দোয়া চাই, সবাই ভালো থাকুক। ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আসসালামু আলাইকুম।